সারাদিন আমি মেয়েটার করতাম। আজকে 12টা বছর দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু একজন বিচার হয় নাই। যে ঘটনায় 2 মাসের সাজা দেওয়া যায়, সেই ঘটনায় একজনকে হত্যা করা সমীচীন কখনোই নয়। যতদিন বাইসে আছি আমি বিচারের দাবি করতেই থাকবো। সীমান্ত হত্যা বন্ধে প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের কাছে। দু 2011 সালের 7 জানুয়ারি হাড় কাঁপানো প্রচণ্ড শীতের ভোরবেলায় বাবার সাথে কাঁটাতারের বেড়া টপকিয়ে ভারত থেকে নিজ মাতৃভূমিতে ফিরছিল এক কিশোরী মেয়ে, নাম ফেলানী খাতুন। মেয়েটির বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়। ভারতের নয়াদিল্লিতে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন ফেলানীর বাবা। বাবার সাথেই সেখানেই থাকতো কিশোরী ফেলানীও। বাবা মায়ের বড় মেয়ে সে। ভারতে অবস্থানকালেই দেশে কিশোরী ফেলানীর বিয়ে ঠিক হয়, কিন্তু সেই সুদিন হয়তো তার ভাগ্যেই ছিল না। নতুন সংসার শুরু করার জন্য ফেলানী নিজ হাতে বুনেছিল রুমাল, সেখানে লেখা ছিল মিস ফেলানী। কিন্তু আরেকবার সেই রুমালের স্পর্শ পাওয়ার আগেই 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তেই নিহত হয় 15 বছর বয়সী ফেলানী খাতুন। কাঁটাতারেই গুলিবিদ্ধ হয়ে ছটপট করে পানি পানি বলে চিৎকার করতে করতে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলে পড়ে কিশোরী ফেলানী। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল ফেলানী। বাবার চোখের সামনেই সেদিন বিএসএফ তার কিশোরী সন্তানটিকে মেরেছিল। ঘটনার ভয়াবহতা আরও কয়েক গুণ বাড়ে যখন প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল ফেলানীর মৃত লাশ। সেদিন যেন কিশোরী ফেলানী নয়, ঝুলেছিল গোটা বাংলাদেশ। সেদিনের সেই হিংস্রতা হয়তো কোনো থ্রিলার সিরিজকেও হার মানিয়ে দিতে বাধ্য। এর প্রায় 1 মাস পর ফেলানীর সেই ফেলে রাখা কুড়ে ঘরে যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেলানীর বাড়ি ও তার চারপাশে জারি করা হয় 144 ধারা। ফেলানীর কবর জিয়ারত করতে অনেকেই সেখানে গেলেও সে সময় তা আর সম্ভব হয়নি। এ নিয়ে তার এলাকায় এবং যারা সেখানে দূর থেকে জিয়ারত করতে গিয়েছিল কেউ খুশি ছিল না। আন্তর্জাতিক মহলের চাপের মুখে ভারত বাধ্য হয়ে ফেলানীর হত্যার বিচার শুরু করে 2013 সালে। মামলার আসামি করা হয় ঘাতক অমিয় ঘোষকে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফ এর বিশেষ কোর্ট। মেয়ের বিচারের আশায় ফেলানীর বাবা আবার বিচার দাবি করে। শুরু হয় বিচার কার্য, কিন্তু 2015 সালের 2 জুলাই আবারও খালাস পায় ঘাতক অমিয় ঘোষ। এরপর জল অনেক দূর গড়িয়েছে, কিন্তু সেই বিচার আজ 2024 সালে এসেও হয়নি। ফেলানীর হত্যাকাণ্ড হয়তো আমাদের অন্তরে গভীরভাবে দাগ কেটেছে। কাঁটাতারের উপর সেই ফেলানীকে হয়তো আমরা ভুলতে পারবো না, কিন্তু এক ফেলানীর বিপরীতে আরও কত শত মৃত লাশ সীমান্তের আশেপাশে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে তার হিসেব হয়তো আমরা জানি না। বিএসএফ এর কর্মকাণ্ড ঠিক এমনই, যেন রাইফেলের ট্রিগার টিপতে পারলেই তারা আনন্দিত হয়, আর তা যদি হয় বাংলাদেশিদের মেরে, তা তো আরো কয়েক গুণ আনন্দের। কখনো কৃষককে, কখনো রাখালকে, কখনো সীমান্ত পেরিয়ে এদেশের সাধারণ মানুষকে, আবার কখনো খোদ এদেশের বিজিবি সদস্যকে। তারা যেভাবে পেরেছে সেভাবে মেরেছে সব মানুষকে। সেসবের বিচার তো দূরে থাক, উল্টো আমাদের মধ্যে ভারত প্রীতি আরো গভীর থেকে গভীর হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের 3 পাশই ভারত সীমান্ত দিয়ে ঘেরা। 4156 কিলোমিটার বা 2582 মাইল দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করে বাংলাদেশ এবং ভারত, যা পৃথিবীর 5ম দীর্ঘতম ভূমি সীমানা। ভারত বাংলাদেশের এই সীমান্ত বাংলাদেশের 6টি বিভাগ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলিকে একে অপর থেকে পৃথক করেছে। বাংলাদেশ ভারত সীমান্তকে বলা চলে পৃথিবীর মরণঘাতী সীমান্ত, কারণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রতি বছর প্রায় কয়েক শত মানুষ মারা যায় এই সীমান্তে। মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী 2001 থেকে 2010 সাল পর্যন্ত এই 10 বছরের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রায় 1000 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের নির্বাহী পরিচালক
সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন, নিয়মিতভাবে দরিদ্র নিরস্ত্র গ্রামবাসীদের উপর গুলি করা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের আচরণ হতে পারে না। একটি ছোট্ট পরিসংখ্যান দেখা যাক। 1996 সাল থেকে 2001 সালের এপ্রিল পর্যন্ত সীমান্তে 312 বার হামলা চালানো হয়েছে। এতে 124 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে 1996 সালে 130টি হামলায় নিহত হয়েছেন 13 জন মানুষ। 1997 সালে 39টি ঘটনায় 11 জন। 1998 সালে 56টি ঘটনায় 23 জন। 1999 সালে 43টি ঘটনায় 33 জন। 2000 সালে 42টি ঘটনায় 39 জন মানুষ নিহত হয়েছেন। 1975 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় দুটি প্রটোকল। স্পষ্টভাবে সেখানে লেখা আছে বিশেষ পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর কি কি বিষয় অনুসরণ করা উচিত। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিজ অব দ্য টু কান্ট্রিজ প্রটোকলের আর্টিকেল 8M এ বলা হয়েছে, যদি কোনো পাচারকারী সীমান্ত দিয়ে গরু বা এ জাতীয় জিনিস পাচার করে, সেক্ষেত্রে পাচারকারীদের সম্পর্কে তথ্য অপরপক্ষের সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করতে হবে। সেই সাথে নিকটস্থ থানায় পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই আর্টিকেলের থোড়াই কিয়া বিএসএফ সদস্যরা তো এসবে পাত্তা দেয় না, উল্টো সবসময় গুলি চালিয়েছে দেশের সাধারণ মানুষের উপর। এই প্রটোকলের আরেক ধারায় আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার কথা থাকলেও সে কথা কে মানছে? তারা তো বাংলাদেশিদের গুলি করতে পারলেই মহা সুখ লাভ করে। কিন্তু তারপরও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক মিলও বেশ দারুণ। এমনকি 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করতেও ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের সময় প্রায় 10 মিলিয়ন শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। কিন্তু প্রতিবেশীর প্রতি ভারতের আচরণ যেন চিরশত্রু পাকিস্তানকেও হার মানিয়ে ফেলে। সदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতের সাথে দেশের মানুষের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ একটাই, বাংলাদেশের উপর ভারত সবসময় দাদাগিরি বজায় রেখেছিল। সীমান্ত হত্যা, এদেশের রাজনীতিতে তাদের হস্তক্ষেপ, তিস্তা সহ 54টি নদীর পানি বন্টন চুক্তি ও ন্যায্য হিস্সা না দেওয়া, এক ফারাক্কা বাদ দিয়ে এদেশকে ভরা মৌসুমে বন্যায় ডুবিয়ে দেওয়া, শুষ্ক মৌসুমে যখন পানির প্রয়োজন তখন পানি না দিয়ে দেশকে মরুভূমিতে রূপান্তর করা, ভারতীয় রাজনৈতিক ব্যক্তিদের বাংলাদেশ বিদ্বেষী মন্তব্য, নিউজ চ্যানেলগুলোতে বাংলাদেশ বিরোধী কন্টেন্ট প্রচার ইত্যাদি হাজারো কারণ রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। ঘরের কাছের পড়শিদের সাথে সম্পর্ক যেখানে একদম তলানিতে, সেখানে নেইবারহুড ফার্স্টের বলি আওড়ানো ভারত কতটা ভালো প্রতিবেশী তা বলার অপেক্ষা রাখে না। তবে সব দোষ যদি ভারতের উপর একাই চাপিয়ে দেওয়া হয় তাও খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ এক্ষেত্রে আমাদেরও দোষ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীকে সবসময় বাংলাদেশ ভারতের সুবিধা মতো ব্যবহার করেছে, তাই সীমান্তে তারা শুধু পাহারাদার হিসেবেই দাঁড়িয়েছিল। কোনো একটি ঘটনায় শুধুমাত্র পতাকা বৈঠক করেই নীরব থাকতে হয়েছে বিজেপিকে। তাই এই বাহিনীকে আরও শক্তিশালী করা এবং চোখে চোখ রেখে কথা বলার মানসিকতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। ভারতের সাথে আমাদের সকল চুক্তিগুলো আবারও নতুনভাবে পর্যালোচনা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी।